লেখিকা অদিতি ঘোষের লেখা গল্প কান্না হাসির দোলা। রেজার ব্রাশ বেসিনে ধুতে ধুতে সুদীপ ডাকল, কোথায় গেলে? আলমারি থেকে 500 টাকা বার করে দাও না, আর লিস্টটাও দাও। আসার সময় জিনিসগুলো একেবারে নিয়ে আসবো। আজ বাংলার কত তারিখ গো? রুটি তরকারি সমেত থালাটা টেবিলে নামিয়ে রাখল অন্তরা। বাংলার কত তারিখ জানি না, এপ্রিলের 23। আরে সেটা তো আমিও জানি, বাংলারটা জানতে চাইছি। বৈশাখের 15 তারিখে ছোটো মাসির মেয়ে হিয়ার বিয়ে না? হ্যাঁ, আর বেশি দেরি নেই। কি করব বুঝতে পারছি না, সোনা না দিলেই নয়। অথচ সুদীপকে কথা শেষ করতে না দিয়ে অন্তরা বলল, আমার মনে হয় একজোড়া টিপটিপে দুল দেওয়ার থেকে 6-7 হাজারের একটা শাড়ি দেওয়া ভালো। কিন্তু ছোটো মাসি তোমাকে যে সোনা দিয়েছিল, তা দিয়েছিলেন, কিন্তু ওরকম কিনতে গেলে এখন 15-16 হাজার তো পড়বেই। ওটা মনে হয় নেই আর। না, তোমার মেজো কাকুর মেয়েকে দেওয়া হয়েছে। আর মেজো কাকিমা যেটা দিয়েছিল সেটাও নেই। আমার মামাতো ভাইয়ের বউকে দিয়েছি সেটা। ছি ছি, নিজেকেই ধিক্কার দিল সুদীপ। এ কী করছে ও? এতগুলো বছরের যে স্বামী 1 গ্রাম সোনাও কিনে দিতে পারেন স্ত্রীকে, এত খোঁজ নেওয়া কি তার মানায়? বরং কৃতজ্ঞ থাকা উচিত ওর কাছে। নিজের পাওনা সোনা দিয়ে অনেকবার মান বাঁচিয়েছে অন্তরা। কজন করে এতটা? সুদীপের বিষণ্ণ মুখটার দিকে তাকিয়ে খারাপ লাগছে অন্তরার। ওর কথায় যে উষ্মা ছিল, তাতে কি হাট হলো সুদীপ? কথাটা মনে হতেই প্রসঙ্গান্তরে গেল অন্তরা। আরে রুটি তো শক্ত হয়ে গেল, খেয়ে নাও, পরে ব্যাগ গুছিও। দুনিয়ার লোক ভাত খেয়ে অফিসে যায়, আর ওনারই শুধু ভাত খেতে কষ্ট। রুটি ছিঁড়ে আলু তরকারিতে চুবিয়ে মুখে পড়ল সুদীপ। সকাল 7টায় ভাত খেতে ভালো লাগে না আমার। তোমার কি ভালো লাগে শুনি? আমি না বললে তো সেভ না করেই অফিসে যেতে। টিফিনটা ভরে দেওয়ার জন্য অন্তরা রান্নাঘরে ঢুকতেই দীর্ঘশ্বাস ফেলল সুদীপ। কেন যে কিছু ভালো লাগে না, কি করে জানবে তুমি? জানাতে তো হবেই একদিন। তবে যে কটা দিন লুকিয়ে রাখা যায়, সেই কদিন তুমি অন্তত একটু শান্তিতে থাকবে। যথেষ্ট নামি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে সুদীপ, কিন্তু ওই নামই আছে, আর কিছু না। LME পাশ করে কয়েকটা ভালো অফার পেয়েছিল, সবই দূরে বলে মা যেতে দেয়নি কোথাও। অগত্যা এই কাছের চাকরিটাই বেছে নিয়েছিল 23 বছর বয়সে। তারপর 18টা বছর পেরিয়ে গেছে। কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল কোম্পানি লসে রান করছে বলে বন্ধ হয়ে যাবে ফ্যাক্টরি। আবার গোপন সূত্রে খবর অন্যরকম। এই স্টেট থেকে তুলে নিয়ে গিয়ে অন্য স্টেটে নাকি চালু করা হবে ফ্যাক্টরি। বিষয়টা প্রথমে কেউ তেমন গুরুত্ব না দিলেও ঘটনাটা যে সত্যি তা এখন সকলের কাছেই পরিষ্কার। গত 3 মাস ধরে সিনিয়র স্টাফদের বেছে বেছে ছাঁটাই করার প্রক্রিয়া চলছে। এবার শুরু হয়েছে ইঞ্জিনিয়ারদের VRS নেওয়ার জন্য নোটিশ ধরানো। কোম্পানির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রেও সিনিয়রিটির ভিত্তিতে ভলেন্টারি রিটায়ারমেন্ট নেওয়ার জন্য অনুরোধ করা হবে। সবাই জানে যে প্রথমে একবার, তারপর আরও একবার অনুরোধ করা হবে। তাতে রাজি না হলে বাধ্য করা হবে। গত কদিন এমন কয়েকজনকে নোটিশ ধরানো হয়েছে যাদের চাকরির মেয়াদ 20 বছরের কম। এদের মধ্যে গৌতম, পল্লবের মতো B ডিগ্রিধারীরাও আছে। তাই রোজ দুরু দুরু বুকেই অফিসে যাচ্ছিল সুদীপ। এই বুঝি কপাল পড়ে। মাথার উপর খাঁড়াটা ঝুলছিল অনেক দিন ধরেই। এরই মধ্যে কানে আসছিল সান্ত্বনা বাক্য, সুদীপের মতো এফিশিয়েন্ট লোকে সহজে বিদায় করবে না কোম্পানি। এ কথা বলার কারণ আছে। সুদীপ কাজে ফাঁকিবাজি করে না। বস না থাকলেও পুরো ডিউটি আওয়ারটাই কাজ করে। কলিগরা মজা করে ওকে বসের পুষ্যপুত্র বলে। এসব কথা যে কতটা ভিত্তিহীন সেটা জানতো সুদীপ, কিন্তু এত তাড়াতাড়ি যে সমন আসবে সেটা ভাবেনি ও। জলের বোতল, টিফিন বক্স ব্যাগে ভরে চেন আটকালো অন্তরা। শোনো, আদ্রিতা খেতে চাইলো বলে একটু উপমা করেছি, তোমাকেও দিলাম, খেয়ে নিও। জুতোর ফিতে বাঁধতে বাঁধতে সুদীপ অন্তরার দিকে তাকালো। বলছিলাম, তোমাদের বাড়ি থেকে যে আংটিটা আমাকে দিয়েছিল, ওটা অল্টার করে একজোড়া দুল নেওয়া যায় না? না, আসলে আমি তো পড়ি না, তাই বলছিলাম। অন্তরা কষ্ট চেপে রেখে বলল, ওসব নিয়ে পরে ভাবা যাবে, এখন বেরিয়ে পড়ো, দেরি হয়ে যাচ্ছে।
সুদীপ বেরিয়ে যেতে একটু আগের পরিস্থিতিটা নিয়ে ভাবছিল অন্তরা। সুদীপের মুখটা ভীষণ পাংশু লাগছে। অবশ্য সেটাই স্বাভাবিক। সেভিংসে পড়ে আছে মাত্র ৫৫,০০০। বহুবার অন্তরা শুনেছে সুদীপের কাজের খুব প্রশংসা করে বস, কিন্তু স্যালারি প্রায় একই জায়গায় আটকে আছে অনেক দিন। যদিও সকলেরই একই অবস্থা, তবু চাকরি খোয়ানোর ভয়ে আন্দোলনের পথে পা বাড়াতে সাহস পায় না কেউ। আদ্রিতা বড় হওয়ার পর খরচ অনেকটাই বেড়েছে। নিজেরা বাংলা মাধ্যমে পড়লেও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছে ওকে। আদ্রিতা এখন স্ট্যান্ডার্ড 5। এবছর থেকে প্রাইভেট টিউটর দেওয়া হয়েছে। বড় হয়ে বায়নাও বেড়েছে। এখন খরচ সামলাতে নাভিশ্বাস ওঠার অবস্থা। এরই মধ্যে অন্য বন্ধুদের মতো বার্থডে সেলিব্রেট করার বায়না ধরেছে আদ্রিতা। সুদীপকে কিছু বলতে পারেনি অন্তরা। বেচারা এমনিতেই বেশ চাপে আছে। মেয়েকে বুঝিয়েছিল, এবার নয় পরের বার। দিব্যি বুঝেছিল মেয়েটা, কিন্তু কাল করল কাজের মেয়ে নমিতা। সেদিন হঠাৎ করে গড় হাজির। এটা গাছ হওয়া। পরের দিন এসে জানালো মেয়ের জন্মদিন ছিল। 7টা বাড়িতে কাজ করে মেয়েকে পড়াচ্ছে নমিতা। সেটা খুবই প্রশংসার, কিন্তু মেয়ের জন্মদিনের গল্প ওইভাবে আদ্রিতার কাছে না করলেই কি চলছিল না? শুক্তো, ডাল, 5 ভাজা, মাংস, পায়েস এইসব পদের বিবরণ দিয়েই ক্ষান্ত হয়নি ও। কেক কাটা, মেয়ের বন্ধুদের সঙ্গে সেলফি তোলার গল্প আদ্রিতার সামনে করেছে। শুনে আদ্রিতা বলেছিল, মা, নমিতা মাসিরা কি আমাদের থেকে বড় লোক? একই ধরনের প্রশ্ন অন্তরা করেছিল ওর ক্লাস 5-এ। বাবার কাছে বসে বইয়ের নাম লিখতে লিখতে বলেছিল, বাবা, আমরা গরিব না মধ্যবিত্ত? বাবা হেসেছিলেন, খুব ভালো প্রশ্ন। আমরা মধ্যবিত্ত ঠিকই, তবে মধ্যবিত্তের আবার 2টো ভাগ আছে, উচ্চ মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত। আমরা হলাম নিম্ন মধ্যবিত্ত, আর চৌধুরীরা, রায়েরা হলো উচ্চ মধ্যবিত্ত। তাহলে ধনী কারা বাবা? ধনী? ধর আমি যে কোম্পানিতে কাজ করি তার মালিক ধনী। তবে আরও বেশি ধনী হচ্ছে টাটা, বিড়লা, গোয়েঙ্কা। এদের নামডাক দেশে বিদেশে, অনেক ব্যবসা এদের। বাবা কি তাহলে নামকরা কোম্পানি দেখেই পাত্র নির্বাচন করেছিলেন? অবশ্য সেটা বললে ভুল হবে। মাধ্যমিকে স্টার আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভালো মার্কস পাওয়ার খবরটা পেয়েছিলেন। কোন পোস্টে চাকরি করে পাত্র সেটাও জেনেছিলেন। শুধু সংকোচবোধে স্যালারির কথাটা হয়তো জানতে চাননি। মাঝে মাঝে বিদ্রোহী হয়ে ওঠে মনটা, যত রাগ গিয়ে পড়ে মা বাবার উপর। বিয়েটা ঠিক করার আগে আর একটু ভাবনা চিন্তা করার দরকার ছিল নাকি তাদের? প্রতিবারই প্রথম আসামির কাঠগড়ায় তাদেরই একবার দাঁড় করালো, শেষ পর্যন্ত দায়ী করে নিজের ভাগ্যকেই। রান্নাঘর গোছাচ্ছিল অন্তরা। নমিতা ঘর মুছতে মুছতে নেতা হাতে এগিয়ে এলো। জানো বৌদি, আমি যে দিদিমণির বাড়িতে কাজ করি, ওর বর খুব বড় অফিসার। দুজনের রোজগার, পয়সার তো অভাব নেই। রবিবার ছেলের জন্মদিন গেল, হেব্বি খরচা করেছে। যেমনি খাওয়া তেমনি নাইট, প্যান্ডেল। থামিয়ে দিল অন্তরা। তোমাকে অনেক দিন বলেছি না, অপরের কথা শুনতে আমার ভালো লাগে না। একটু তাড়াতাড়ি করো। তোমার কাজ হয়ে গেলে গেট বন্ধ করে আমি বাথরুমে ঢুকব। বাসনের ধরাম ধরাম শব্দে নমিতার অসহিষ্ণুতা প্রকাশ পেল। মুখে কিছু না বলে জানিয়ে দিল, অত কড়া কড়া ভাষায় কথা বলা উচিত হয়নি অন্তরার। কাল থেকে না আসলে বুঝবে ঠেলাটা। প্রমাদ গুনল অন্তরা। তৎক্ষণাৎ ম্যানেজ করার চেষ্টা করল। আসলে সকাল থেকে মাথাটা ধরেছে খুব। মাথায় একটু জল ঢেলে দেখি। মাথা ধরেছে তো ওষুধ খাও। আমি মাথা ধরেছে বললে তক্ষুনি উনি ওষুধ এনে দেয়। দোকানে বলে এমন ওষুধ আনে মাথা একেবারে ছেড়ে যায়। নমিতাদের মতো মহিলাদের কথা ভাবলে অবাক লাগে অন্তরার। স্বামী মদ খেয়ে বেসামাল হয়ে এসে মাঝে মাঝেই পিটোয়। এখানে ওখানে কালশিটে পড়ে যায়, তবু স্বামীদের প্রতি কী ভক্তি! কেমন উনি টুনি বলে কথা বলে। অন্তরা কেন পারে না এদের মতো স্বামীর খারাপটুকু দূরে সরিয়ে রেখে ভালোটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে? স্নান করতে ঢুকেও শান্তি নেই। নানা চিন্তা উঁকি দিচ্ছে মাথার মধ্যে। সুদীপের বিয়ের আংটিটা নষ্ট করার প্রস্তাবটা মেনে নিতে পারেনি অন্তরা। দিন রাত পয়সা টানাটানির কথা শুনতে আর ভালো লাগে না। অন্তরা নিজেও মাস্টার্স করেছিল বাংলায়। একটা স্কুলে প্যারা টিচার হয়ে কাজও করেছে 6 মাস। কিন্তু বিয়ের পর শাশুড়ির কড়া হুকুমে ছাড়তে হয়েছে চাকরিটা। কি অদ্ভুত মানসিকতা!
সংসারে টানাটানি থাকবে, কিন্তু বাড়ির বউয়ে চাকরি করা চলবে না। এখন প্রায়ই মনে হয় এসব শোনার পরও কেন বিয়েতে রাজি হয়েছিল ও নিজে। তবে কি মা যেটা বলে সেটাই ঠিক? সত্যিই কি সবই ভবিতব্য? একে বদলানোর ক্ষমতা নেই কারো? হয়তো তাই। না হলে সুদীপই বা সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পেয়েও শুধু কাছে হবে বলে এই চাকরিটা বেছে নেবে কেন? স্নান সেরে সিঁথিতে এক চিলতে সিঁদুর ছোঁয়ালো অন্তরা। কপালে একটা ছোট্ট টিপও লাগালো। আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। বয়সটা 36 হলেও দেখে অনেকটাই কম লাগে। নিজের পাশে মনে মনে সুদীপকে দাঁড় করালে আজকাল বড্ড বেমানান লাগে। 5 বছরের বড় সুদীপ হঠাৎ করেই বুড়িয়ে যাচ্ছে। দুনিয়ার উদাসীনতা যেন ঘিরে ধরে থাকে ওকে। হাসতে তো ভুলেই গেছে। সারাক্ষণ গম্ভীর একটা মুখ দেখতে দেখতে মনে মনে ক্লান্ত হয়ে পড়েছে অন্তরা। ইস্ত্রি করা শার্ট প্যান্টের সেট দুটো আলমারিতে রাখতে গিয়ে এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো গোছাচ্ছিল অন্তরা। পুরনো শার্টের গোছটা সরাতে একটা দুভাঁজ করা কাগজ চোখে পড়ল। সেটাই চোখ বোলাতেই সমস্ত শরীরটা টলে গেল। খাওয়ার ইচ্ছা তিলার্ধও নেই। দুগাল মুখে দিয়ে উঠে পড়ল। মনের এই পরিস্থিতিতে কোনো মানুষের মুখেই খাবার উঠবে না। বিছানায় শুয়ে ছটফট করতে করতে হঠাৎই উঠে দাঁড়ালো। না, এভাবে ভেঙে পড়লে চলবে না। আদ্রিতার জন্য শক্ত হতে হবে ওকে। অনেক ভেবে পুরনো টেলিফোন ইন্ডেক্সটা তুলে নিল হাতে। বিকেল 4টায় মোবাইলটা সরব হতে ছুটে এলো অন্তরা। সেটা কানে তুলতে ও প্রান্ত থেকে শোনা গেল, হ্যালো অন্তরা, আমি প্রণবেশ কাকু বলছি। তোর কাকিমার মুখে খবরটা শুনে আমি তো হাতে চাঁদ পেলাম রে। তুই সাংঘাতিক সময় খবরটা দিয়েছিস। আমার পুরনো ম্যানেজার চলে যাওয়ার পর রঞ্জিত নামে যে ছেলেটার উপর পুরো কারখানার দায়িত্ব ছেড়েছিলাম, জানতে পেরেছি সে আসলে তেমন বিশ্বাসী নয়। কিন্তু উপযুক্ত লোকের অভাবে ওকে বরখাস্ত করতে পারছিলাম না। সুদীপকে পেলে নিশ্চিন্ত হব। আমি নিজে ওকে যতটুকু দেখেছি বা তোর বাবার মুখে শুনেছি, তাতে ওকে উপযুক্ত বলেই মনে হয়েছে আমার। আমি রঞ্জিতকে 40,000 দিতাম, সুদীপকে 45 দেব। ওকে রাজি করানোর দায়িত্ব কিন্তু তোর। সুদীপ কি সিদ্ধান্ত নেয় রাতেই জানাবি। একতরফা কথাগুলো শুনছিল অন্তরা। সব শোনার পরও হৃদস্পন্দন বেড়ে গেছে। উত্তেজনায় গলা কাঁপছে। কোনো রকমে বলল, ও ফিরলে রাতেই আপনাকে ফোন করব কাকু। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না অন্তরা। এখনকার চাকরিটা আর কদিন থাকবে সেটা সুদীপও হয়তো ঠিক জানে না। তাও স্যালারি অত্যন্ত কম, পায় মাত্র 22,000। প্রণবেশ কাকু দিতে চাইছেন 45,000, মানে ডবলেরও বেশি। ভাবা যায়? কিন্তু এত ভালো একটা খবর পাওয়ার পরও মনটা অনেকটা খারাপ হয়ে গেল প্রণবেশ কাকুর কথা ভেবে। ওনার একমাত্র ছেলে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ান এক মহিলাকে বিয়ে করা নিয়ে মায়ের সঙ্গে মতবিরোধ। পরে কাকিমা মেনে নিয়েছিলেন, কিন্তু কাকুর ছেলে আর দেশমুখও হননি। সারপ্রাইজটা সুদীপকে কিভাবে দেওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎই আইডিয়াটা এসে গেল মাথায়। রোজই তো অফিস থেকে ফিরে চায়ের সঙ্গে একটু করে মুড়ি মাখা খায়। আজ না হয় সুদীপের ফেভারিট কোনো ডিশ বানাবে। তারপর সেটা খেতে খেতেই অবাক করা খবরটা পাবে ও। স্কুলের গাড়ির হর্ন বাজতে গেট খুলে বেরিয়ে এলো অন্তরা। আদ্রিতা নামতে ওকে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খেলো। আদ্রিতা অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকালো। বাড়িতে ঢুকেই প্রশ্ন করল, কি হয়েছে মা? গম্ভীর হওয়ার চেষ্টা করলো অন্তরা। কি আবার হবে? তুমি তো এখন আর এত আদর করো না। করি না, আজ করলাম। কেন, তোর ভালো লাগেনি? এক মুখ হেসে ঘাড় কাত করলো আদ্রিতা। তুই ফ্রেশ হয়ে নে, আমি তো শরবতটা নিয়ে আসি। মোবাইলটা বাজছে দেখে রান্নাঘরের দিকে যেতে গিয়েও ঘুরতে হলো অন্তরাকে। কলটা রিসিভ করতেই আবার কানে এলো প্রণবেশ কাকুর গলা। মুহূর্তে বুকের ভেতরটা কেঁপে উঠল। এখন আবার ফোন কেন? তবে কি ওনার ম্যানেজার কাজ ছাড়তে রাজি না হয়ে ওনার বিরুদ্ধে স্টেপ নেওয়ার হুমকি দিচ্ছে? মানসিক অস্থিরতায় হাতটা কখন যে কান থেকে নেমে এসেছে খেয়ালই নেই অন্তরার। প্রণবেশ দত্ত চিৎকার করে ডেকে চলেছেন, হ্যালো অন্তরা, হ্যালো, শুনতে পাচ্ছিস? মোবাইল সমেত হাতটা বুকের কাছে নেমে এলো। প্রণবেশ কাকুর জোরালো গলাটা শোনা গেল। অন্তরা নিজেকে সামলে নিয়ে বলল, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। বলুন কাকু। শোন, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। সুদীপকে অনেক দিন দেখিনি। ও অফিসে ঢোকা মাত্র আমি যাতে ওকে চিনতে পারি সে ব্যবস্থা তোকেই করতে হবে।
বিয়ের সময় সুদীপকে যে হীরের আংটিটা দিয়েছিলাম ওটা পরে আসতে বলবি ওকে। আর রাত্রে ওর সঙ্গে আমি সরাসরি কথা বলবো। এখন রাখলাম। আবার অবাক হওয়ার পালা। হীরের আংটি? অন্তরার বিয়ের সময় প্রণবেশ কাকু বাবাকে বলেছিলেন, মেয়ে তোর একার নয়, আমারও জামাইয়ের আংটি আর অন্তরার জন্য নেকলেস আমি কিনব। অন্তরার বিয়ের হার দেখে ধন্যি ধন্যি করেছিল সবাই, কিন্তু আংটির ওই পাথরটা যে হীরে সেটা কেউ জানতো না, এমনকি বাবাও নয়। জানলে অন্তত অন্তরাকে বলতেন। ঘড়ির দিকে ঘন ঘন তাকাচ্ছে অন্তরা। ট্রেনটা কি আজ লেট করছে? প্রতিটি সেকেন্ড প্রতিটি পল গুনে চলেছে। 7টা পেরোনোর স্লোত পদক্ষেপে বাড়ি ঢুকলো সুদীপ। ব্যাগটা টেবিলে ছুঁড়ে দিয়ে বলল, শরীরটা ভালো নেই, আজ আর বসবো না, বাথরুম থেকে এসে শুয়ে পড়ব। অন্তরা ঠোঁটের কোণে হাসি এনে বলল, শোবে, তবে তার আগে একটু খেয়ে নেবে। আদ্রিতা লাফাতে লাফাতে এসে বলল, বাবাই, মা আজকে আমাদের ফেভারিট এগ চাউমিন করেছে। বাথরুমে ঢুকে চুপ করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সুদীপ। বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আশ্চর্য, অন্তরা কি করে এমন আচরণ করছে? যেন আবেগের স্রোতে ভাসছে। সুদীপ শরীর খারাপ বলার পরও এত হাসি, এত উচ্ছ্বাস আসে কোথা থেকে? যেসব ইঞ্জিনিয়ারদের ভিআরএস নিতে বাধ্য করা হয়েছে তাদের 20 লক্ষ টাকা এককালীন দিয়ে দেওয়া হয়েছে। আজ সারা রাস্তায় হিসেব করতে করতে এসেছে সুদীপ। টাকাটা এমআইএস করলে মাসে 14,000-এরও কম পাবে। কি করে চলবে তাতে? কখনো চলবে না। তবে কি টিউশনি শুরু করতে হবে 20 বছর আগের মতো? অন্তরা চাউমিনের প্লেট দুটো টেবিলে নামাতেই আদ্রিতা নিজেরটা টেনে নিল। সুদীপের তরফ থেকে কোনো উৎসাহ না দেখে প্লেটটা আরও এগিয়ে দিল অন্তরা। খেয়ে নাও, আমি চা আনছি। বললাম তো শরীর ভালো নেই, এসব খেতে ইচ্ছে করছে না, শুধু চা দাও। শরীরের আর দোষ কি? সারাদিন গাধার খাটুনি খাটাবে, তাও দেবে ওই কটা টাকা। ও চাকরি তোমায় করতে হবে না, কালই রেজিগনেশন দিয়ে দাও। গলায় বিরক্তি ঝরালো সুদীপ। এসব রসিকতা আমার ভালো লাগছে না। রসিকতা করছি না আমি, চাটা নিয়ে এসে বলছি। সুদীপ সত্যিই ধন্দে পড়েছে। কি বলবে অন্তরা? বুঝতে পারছে না। মহিলাদের এই এক রোগ, সাসপেন্স রাখতে ভালোবাসে। অবলীলায় চাকরিটা ছেড়ে দেওয়ার কথা বলে চলে গেলেন চা করতে। ভাবখানা এমন যেন গুপ্তধন পেয়েছে। নিশ্চয়ই কেউ বড়লোক হওয়ার ফন্দি বাতলেছে ওকে। সাধে কি বঙ্কিমচন্দ্র নারীদের বুদ্ধিকে নারকেলের মালার সঙ্গে তুলনা করে বলেছেন, আধা বই গোটা দেখি না। অন্তরা যাই বলুক, সেটা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের সর্বনাশের খবরটা কি করে জানাবে সেটা ভাবাই এখন বেটার। 2 হাতে চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকলো অন্তরা। গরমাগরম চা উইথ জিঞ্জার। পেটে গেলেই মাথা ধরা ভ্যানিশ। যত দেখছে ততই অবাক হচ্ছে সুদীপ। কিশোরীর মতো উচ্ছল এ কোন অন্তরাকে দেখছে ও? কিন্তু আর ধৈর্য রাখাও যাচ্ছে না। গম্ভীর হওয়ার চেষ্টা করল সুদীপ। কি বলবে বলছিলে বলো। আমারও কিছু বলার আছে। তুমি বলবে না আমি আগে বলবো? চায়ে এক চুমুক দিয়ে কাপটা টেবিলে নামিয়ে রাখলো অন্তরা। বলছি, আমি আগে বলবো। জানো, প্রণবেশ কাকু ফোন করেছিলেন। তোমার বাবার সেই বড়লোক বন্ধু, ওনার টাইলস তৈরির কারখানা আছে না? হ্যাঁ, শুধু টাইলস নয়, মার্বেল পাথরের তৈরি টেবিল, সিংহাসন, ঠাকুরের বড়সড় মূর্তি, স্ট্যাচু সব তৈরি হয়। বিরাট ব্যাপার। সে যাই হোক, উনি নিশ্চয়ই তোমাকে যাওয়ার নেমন্তন্ন করেছেন, তাই এত উচ্ছ্বাস? আরে বাবা না, এত অল্পেই উচ্ছ্বসিত হওয়ার বয়স কি এখন আছে আমার? তবে কি বলেছেন? না, আর সুদীপকে ধোঁয়াশার মধ্যে রাখা ঠিক নয়। সব বলে ফেললো অন্তরা একেবারে গড় করে। তবে নিজের মতো করে গুছিয়ে নিয়ে আংটির কথাটাও বাদ দিল না। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না সুদীপ। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে গেছে ওর। আদ্রিতা পাশ থেকে বলল, আসল হিরে বাবাই? মেয়েকে জড়িয়ে ধরল সুদীপ। হ্যাঁ রে মা, ওটার এখন 4-5 লাখ টাকা দাম। ওটা কখনো বিক্রি করব না, আমার জামাইকে দেব। তবে হীরের আংটি দেওয়ার জন্য হীরের টুকরো জামাই খুঁজতে হবে। আমার মতো অপদার্থের হাতে ওটা মানায় না। ঝাঁঝিয়ে উঠল অন্তরা। মেয়ের কাছে আবার উল্টোপাল্টা কথা বলছো? রাত 9টায় প্রণবেশ দত্তকে ফোন করে সুদীপের হাতে মোবাইলটা তুলে দিয়েছে অন্তরা। সুদীপের পায়ের তলার মাটিটা সরে যেতে যেতে হঠাৎই জোড়া লেগে গেছে।
সুদীপের পা এখন আর টলছে না, গলা কাঁপছে না, যথেষ্ট সপ্রতিভভাবে প্রণবেশ দত্তের সঙ্গে কথা বলতে পারছে। মনে হচ্ছে যেন একটা দারুণ ইন্টারভিউ দিচ্ছে। অন্তরা পাশে দাঁড়িয়ে শুনছে। হ্যাঁ হ্যাঁ, কালই জমা দিয়ে দেবো রেজিগনেশন লেটার। আজ সোমবার, আমি বুধবারেই দেখা করব আপনার সঙ্গে। অনেক দিন পর নেতিয়ে পড়া দুটো মন আবার সতেজ হয়েছে। দুজনে আবার খুব কাছাকাছি। যে কাঁটাটা এতক্ষণ সুদীপের মনের মধ্যে খিসখিস করছিল, বহু চেষ্টায় সেটাকে উপড়ে ফেলেছে। ও তো চায়নি কিছু গোপন করতে, অন্তরাই সুযোগ দেয়নি বলার। বলা যখন হয়নি, তখন নাই বা তুলল আর সে কথা। নাই বা জানল অন্তরা যে ভিআরএস নিতে বাধ্য হচ্ছিল সুদীপ। বরং জানুক না, বেটার অফার পেয়ে স্বেচ্ছায় চাকরিটা ছেড়ে দিচ্ছে ও। আর এসব ভাবতে ভালো লাগছে না আজ। অন্তরাকে বুকের কাছে টেনে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিতে চাইছে মনটা। নাইট ল্যাম্পের নীলাভ আলোয় ভীষণ সুন্দর লাগছে অন্তরাকে। সত্যি, ও এখনও বেশ সুন্দরী। অনিশ্চিত চাকরি, ভবিষ্যতের চিন্তা সুদীপের মন থেকে যে ভালো লাগাগুলোকে একটু একটু করে কেড়ে নিচ্ছিল, আজ তারা একসঙ্গে এসে ভিড় করেছে। হঠাৎ সব কিছু যেন ভীষণ ভালো লাগছে। আদরে সোহাগে ভরে যেতে যেতে অন্তরা মনে মনে বলল, আমাকে ক্ষমা করো তুমি, তোমাকে মিথ্যে বলার জন্য। তোমাকে দেওয়া নোটিশটা দেখে স্থির থাকতে পারিনি, তাই বাধ্য হয়েছিলাম প্রণবেশ কাকুর কাছে তোমার চাকরির জন্য সুপারিশ করতে। অন্তরা অঘরে ঘুমোচ্ছে। পাশ ফিরতেই ছিন্নমূল লতার মতো ও শিথিল হাতটা সুদীপের বুকে এসে পড়ল। আবেগে বুকের মধ্যে হাতটা চেপে ধরল সুদীপ। মনে মনে বলল, থ্যাংক ইউ অন্তরা, থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্যই আজ আমি চরম অপমানের হাত থেকে বেঁচে গেলাম। আর আমায় চাকরিতে বহাল রাখবার জন্য কারোর কাছে অনুনয় বিনয় করতে হবে না। সগর্বে ছুড়ে দিয়ে আসবো নিজের রেজিগনেশন লেটার। তবে যে সত্যটা আজ বলতে পারলাম না, তার জন্য ক্ষমা করো। আমার এতদিনের লুকিয়ে রাখা অনেক কষ্ট, অনেক যন্ত্রণার মতো এটুকুও থাক না আমার একান্ত আপনার হয়ে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।